কল্লোল চৌধুরীর ফিনান্সিয়াল সার্ভিসেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যেটা মানি রুল বলতে পারেন আপনারা, বা রুল অফ ইনভেস্টমেন্টও বলতে পারেন, যে যেভাবে ব্যাখ্যা করেন। তো শুরু করি আজকের ইন্টারেস্টিং সাবজেক্ট। আপনি প্রতিদিন রোজগার করছেন, কিন্তু মাসের শেষে টাকা থাকে না। আপনি পরিকল্পনা করেন সঞ্চয় করবেন, কিন্তু আপনার ইচ্ছেটা হারিয়ে যায় ইএমআই এর চাপে। আপনি বিনিয়োগ করতে চান, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝে উঠতে পারেন না। আসলে সমস্যাটা আয় নয়, সমস্যাটা হচ্ছে অসচেতন ব্যয়। টাকা আয় করা গুরুত্বপূর্ণ, কিন্তু টাকা নিয়ন্ত্রণ করা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমরা এমন 7টা মানি রুল নিয়ে আলোচনা করব, যা আপনাকে অর্থনৈতিকভাবে সচেতন, আত্মনির্ভর ও মানসিকভাবে শান্ত করে তুলবে। সঠিক ব্যয় মানেই আত্মনিয়ন্ত্রণের চর্চা। নিয়ম কি বলে? আপনার যে আয়, মাসিক আয়, তাকে 3টি ভাগে ভাগ করুন। 50% প্রয়োজনীয়তা, মানে আমি যেটা বলতে চাইছি, আপনার জীবনের একদম যে প্রয়োজনটা আপনাকে ফিল করতেই হবে, যেমন খাবার, বাসা যদি ভাড়া বাড়ি থাকে তার ভাড়া, চিকিৎসাজনিত খরচ, যেগুলো আর কি না হলেই একটা মানুষ বাঁচতে পারে না, তার জন্য আপনি 50% আপনার মাসিক ইনকামের টাকাকে অ্যালটমেন্ট করে রাখুন। 30% টাকাকে রাখুন আপনার চাওয়া। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কারুর ক্ষেত্রে হতে পারে কেউ বেড়াতে ভালোবাসতে পারে, কেউ নতুন নতুন মোবাইল ব্যবহার করতে ভালোবাসতে পারে, কেউ তার একটা নতুন মোটরসাইকেল চড়তে ভালোবাসতে পারে, বা কেউ একটা 4 হুইলার নতুন কিনতে ভালোবাসতে পারে। এগুলো মানুষ অনুসারে পাল্টে পাল্টে যায়। তার জন্য আপনি আপনার মান্থলি ইনকামের 30% বেশি কিন্তু খরচ করতে পারেন না। আর 20% হচ্ছে আপনার সঞ্চয় বা ভবিষ্যতের লক্ষ্যের জন্য রাখুন। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বিষয়টাকে। ধরুন, যদি আপনার আয় মাসিক 3000 টাকা হয়, তাহলে 15,000 টাকা উচিত খরচ হওয়া প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য। 9,000 টাকা ব্যবহার করুন নিজের পছন্দের জিনিসের, মানে জীবনটা শুধুমাত্র সেভিংস বা খেলেই তো হবে না, জীবনটাকে ভোগও করতে হবে। তার জন্য আপনি 9,000 টাকা পারেন, যদি 30,000 টাকা আপনার মাসিক হয়, তাহলে 9,000 টাকা আপনি ব্যবহার করতে পারেন আপনার আনন্দ বা আপনার বিনোদনের জন্য। 6,000 টাকাকে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না, আপনাকে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে হবে। কেন গুরুত্বপূর্ণ? এটা আমাদের দায়িত্বশীল উপভোগ করায়। এই রুলটাকে যদি আপনি মানেন, তাহলে আপনার যেনতেন ভাবে অর্থ খরচের টেন্ডেন্সি দেখবেন কমিয়ে ফেলবে। আমরা যেন অর্থ ব্যয়ের নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলি, তার জন্য এই রুলটা মানা ভীষণ জরুরি। এর একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও আছে। মানুষের মস্তিষ্কে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম কাজ করে, তাৎক্ষণিক আনন্দ আমাদের বেশি টানে। এই নিয়ম শেখায় কিভাবে তাৎক্ষণিক আনন্দ ভবিষ্যতের নিরাপত্তার মাঝে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। আশা করি আপনাদের রুল নাম্বার 1 ক্লিয়ার করতে পারলাম। যদি আপনারা এই রুল নাম্বার 1 কে মেনে চলেন, জীবনের অনেক সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন। অবসর জীবনের, আপনার যে অবসর জীবন, তার স্বাধীনতার চাবিকাঠি লুকিয়ে আছে এই রুল নাম্বার 2 তে। 4% রুল। নিয়ম কি বলে? আপনি অবসরের পর প্রতি বছর আপনার মোট সঞ্চয়ের 4% খরচা করতে পারেন, তাহলে টাকা শেষ না হওয়ার নিশ্চয়তা থাকবে। উদাহরণ দিয়ে একটা আপনাকে, ধরুন আপনার রিটায়ারমেন্টের ফান্ড যদি 1 কোটি টাকা হয়, আপনি টোটাল রিটায়ারমেন্টের ফান্ড পরে আপনার অফিস থেকে যে টাকা পেয়েছেন, আপনি সেভিংস করে যে টাকাটাকে জমিয়েছেন, তার টোটাল পরিমাণ 1 কোটি টাকা। এর আপনি 4 লাখ টাকা বছরে খরচ করতে পারেন, মানে মাসে 33,000 টাকা। এই নিয়মটা মানা কেন গুরুত্বপূর্ণ? এই নিয়ম আপনার মধ্যে একটি আত্মবিশ্বাস তৈরি করে। আমি নিজের উপার্জনে চলতে পারি, কারোর উপর আমাকে নির্ভর হতে হবে না আমাকে বাকি জীবনটা। এরও একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তাহীনতা বাড়ে।
এই নিয়ম ভবিষ্যতের অনিশ্চয়তার ভয় কমায়, মনের শান্তি আনে। এমন মনে হতে পারে যে একটা সময় তো আমার অর্থ ফুরিয়ে যাবে, আমার পরবর্তী জেনারেশন যদি আমাকে না দেখে আমার কি হবে। কিন্তু যদি আপনি এই নিয়মের শৃঙ্খলার মধ্যে জীবনকে বেঁধে ফেলতে পারেন, তাহলে এই ভয় থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন, আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জীবনের হঠাৎ ঝড়ে টিকে থাকার ছাতা হচ্ছে আপনার রুল নাম্বার 3। 3 থেকে 6 মাসের খরচ জমিয়ে রাখুন একটি সেভিংস ফান্ডে, যা কেবল জরুরি প্রয়োজনে ব্যবহার করবেন। আমি একটা উদাহরণ দিই, ধরুন মাসিক খরচ যদি আপনার 20,000 হয়, তাহলে কমপক্ষে 60,000 থেকে 1,20,000 আপনাকে রাখতে হবে এমার্জেন্সি ফান্ডে। আমি বলি এটা কেন গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ এই কারণে, যারা প্রাইভেট সেক্টর বা বিভিন্ন কারণ জায়গায় কাজবাজ করেন, সবার জীবনে বিভিন্নভাবে আসতে পারে। যেমন ধরুন যদি কারোর চাকরি চলে যায়, বা দুর্ঘটনা বা অসুস্থতায় ঋণের দরজায় আপনাকে যেতে হবে না। আপনি ধরুন কারোর একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার একটা হাত বা একটা পা তার ড্যামেজ হলো, সেটা রিপেয়ার করতে তার হয়তো 2 মাস 3 মাস লেগে যাবে। সেক্ষেত্রে কিন্তু তার আগামী 4 মাসের খরচটা যদি গচ্ছিত থাকে, তাহলে তার চালিয়ে নেওয়া অনেক সহজ হবে। এবং এটার একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু আমাদের সামনে রয়েছে, সেটা হচ্ছে কোভিডের সময় এমন বহু মানুষ দেখেছি আমরা, যারা 6 মাস 1 বছর পর্যন্ত স্যালারি পায়নি তার অফিস থেকে। সেই মানুষগুলো কিন্তু সুন্দরভাবে বাঁচতে পারে আগামী 4 মাসের অর্থ যদি তাদের কাছে সঞ্চয় করা থাকে। এটা একটা মনস্তাত্ত্বিক রিলিফও আপনাকে দেয়, মস্তিষ্কে আপনার মধ্যে নিরাপত্তার বোধ তৈরি হয়। নিরাপত্তার বোধ তৈরি হলে আমরা কম আতঙ্কে থাকি, সিদ্ধান্ত গ্রহণে স্থিরতা পাই। এই ফান্ড আপনাকে সেই নিরাপত্তা কামিয়ে দেবে। আপনি হয়তো আপনার জীবনে আয় করছেন এবং বিলাসিতাতেও অনেকটা খরচ করছেন, কিন্তু যদি ইনভেস্টিং রুল মেনে চলেন, তাহলে বিলাসিতা করলেও আপনাকে ভবিষ্যতের জন্য ভাবনা থেকে সরিয়ে দেবে না। নিয়ম কি বলে, যে কোনো বিলাসী খরচ করলে তার দ্বিগুণ পরিমাণ বিনিয়োগ করুন। উদাহরণ দিই আপনাকে একটা, ধরুন আপনার একটা রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, কোনো একটা খুব অ্যাট্রাকটিভ ঘড়ির দোকানে আপনার একটা 5,000 টাকার ঘড়ি পছন্দ হয়ে গেল, কিনে নিন। জীবনে সবটা সঞ্চয় করবেন এমন তো হতে পারে না, আপনাকে তো জীবনে কিছু ভোগও করতে হবে। 5,000 টাকার ঘড়ি আপনি কিনে নিন, কিন্তু যখনই 5,000 টাকার ঘড়ি কিনছেন, সঙ্গে সঙ্গে আপনি 10,000 টাকা কোনো একটা জায়গায় ইনভেস্ট করুন, যেখান থেকে আপনার ওই যে 5,000 টাকাটা চলে গেল সেটা দ্রুত রিকভারি হয়। সেটা হতে পারে মিউচুয়াল ফান্ড, হতে পারে ব্যাংকের এফডি, যেটা আপনার মনে হবে ঠিকঠাক সেখানেই করুন। এটা আমাদের শেখায় উপভোগ করো ও ভবিষ্যৎকেও ভেবো। এটা আমাদের মধ্যে সিদ্ধান্তে ভারসাম্য আনে। বিলাসী সিদ্ধান্ত আমরা নেওয়ার সময় 10 বার ভাবি, এবং অন্যকে দোষারোপ করার যে অভ্যাস, সেখান থেকেও নিজেদেরকে মুক্ত রাখে। এটা সকলের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য নয়, কিন্তু অনেক মানুষ আছে যাদের ভাড়া বাড়িতে থাকতে হয়। বাড়ি হোক একটা আশ্রয়, বোঝা নয়। ভাড়ার পরিমাণ, আপনি একটা ফ্ল্যাট বা একটা বাড়ি ভাড়া নিচ্ছেন, ভাড়া নেওয়ার সময় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ভাড়ার পরিমাণ কখনোই আপনার মাসিক আয়ের 1/3 বেশি হওয়া উচিত না। একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, ধরুন যদি 30,000 টাকা আপনার মান্থলি ইনকাম হয়, আর ভাড়ায় যদি আপনার 20,000 টাকা চলে যায়, তাহলে আপনি জীবনের বাকি অঙ্কগুলো মেলাবেন কি করে? সেই জন্য যদি 30,000 টাকা ইনকাম হয়, তাহলে আপনাকে 10,000 টাকার বেশি বাড়ি ভাড়া নেওয়া যাবে না। সেটা আরেকটু কম হলে চলতে পারে, কিন্তু বেশি কোনো মতেই নয়। কেননা বাকি টাকা আপনার সঞ্চয়, স্বাস্থ্য, পড়াশোনা বা পরিবারের জন্য ব্যয় করতে হতে পারে। তাহলে আপনি শুধু জীবনের টিকে থাকার দৌড়ে থাকবেন না, আপনাকে ভবিষ্যৎ সুন্দর জীবনের জন্য কিন্তু এগিয়ে নিয়ে যাবে। এই প্ল্যান আপনার মধ্যে কিন্তু একটা স্বস্তি নিয়ে আসবে, একটি নিরাপদ সাশ্রয়ী বাড়ি তৈরি করার দিকেও আপনি এগোতে পারবেন, যা আমাদের মনকে স্থির করবে এবং আত্মবিশ্বাস বাড়াবে এবং স্ট্রেসও কমাবে। গাড়ি, অনেক মানুষের জীবনে গাড়ি কেনার স্বপ্ন থাকে। এমন খুব কম মানুষ, বিশেষ করে বাঙালির মধ্যে তো আমি খুবই কম দেখি, যারা নাকি গাড়ি কেনার স্বপ্ন দেখেন না।
সেটা হতে পারে 2 হুইলার, হতে পারে 4 হুইলার, বিভিন্ন ধরনের গাড়ি কেনার স্বপ্ন বহু মানুষের আছে। যদি আপনি গাড়ি কিনবেন মনস্থির করেন, আপনার আয় যদি পারমিট করে আপনাকে একটা গাড়ি কেনার জন্য, আপনি যে গাড়ি কিনতে যাচ্ছেন মাথায় রাখবেন সেই গাড়িটা পুরোটা লোন দিয়ে কিনবেন না, অন্তত পক্ষে 20% ডাউন পেমেন্ট দিয়ে তবে গাড়িটা আপনি নেবেন। আর লোনের ইএমআই আপনি অবশ্যই 4 বছরের মধ্যে শোধ করে দেবেন। এমন ভাবে ইএমআইটা ডিজাইন করবেন যাতে নাকি 4 বছরের মধ্যে শোধ হয়ে যায়। মাসিক কিস্তি 10%, আপনার ইনকামের 10% যেন বেশি না হয়। যদি 10 লাখ টাকার একটা গাড়ি কিনতে চান তাহলে আপনাকে 2 লাখ টাকা তার মানে ডাউন পেমেন্ট করতে হবে। 8 লাখ টাকা 4 বছরের মধ্যে আপনাকে শোধ করতে হবে। এর একটা কারণও আছে। গাড়ি এমন একটা অ্যাসেট যেটা নাকি ডেপ্রিসিয়েটিং অ্যাসেট, যার মূল্য প্রতি বছর কমে যায়। তাই এতে যদি আপনি বেশি পরিমাণে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে পিছিয়ে পড়বেন। এর মনের দিক থেকেও একটা ব্যাখ্যা আছে, অর্থাৎ মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও আছে। আমি একটা বড় গাড়ি চালাচ্ছি, এই অহংবোধ আমাদের যে আর্থিক শৃঙ্খলা সেটা নষ্ট করে দিতে পারে। যদি আপনি আপনার রোজগারের সাথে সঙ্গতি রেখে যদি গাড়িটা না কেনেন তাহলে ভবিষ্যৎ কিন্তু আপনার অনেকটাই অনিশ্চিত হয়ে পড়তে পারে। সময়কে কাজে লাগিয়ে অর্থকে দ্বিগুণ করুন। আমাদের ইনভেস্টমেন্টে একটা নিয়ম আছে যে আপনার ইনভেস্টমেন্টকে কত বছরে দ্বিগুণ করতে হবে জানতে চাইলে 72কে বিনিয়োগের বার্ষিক হার দিয়ে ভাগ করুন। একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনি কোথাও টাকা ইনভেস্ট করছেন, সেখানে 10% রিটার্ন পাওয়া যায়, তাহলে স্ট্রেট ওয়েতে 72কে 10 দিয়ে আপনি ভাগ করে দিন, তাহলে আপনি পেয়ে যাবেন আপনার টাকা কত বছরে ডবল হবে। 72কে 10 দিয়ে ভাগ করলে 7 বছর 2 মাসে আপনার টাকা কিন্তু ডবল হবে। এটি শেখায় আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, টাকার উপরে কিভাবে রোজগার করা যায়, ধৈর্য এবং সময়ের মূল্য আমরা বুঝতে শিখি। মানুষ তাৎক্ষণিক লাভ চায়, এই নিয়ম শেখায় কিভাবে ধৈর্য ধরে অপেক্ষা করলে ফল অনেক বড় হয়। আপনাদের সাথে আজকে যে 7টা নিয়ম নিয়ে আলোচনা করলাম, এই 7টা নিয়ম কেবল অর্থের নিয়ন্ত্রণ নয়, এটি জীবন শৃঙ্খলা, মানসিক প্রশান্তি ও আত্মনির্ভরতার গাইডলাইন। যারা এই নিয়ম মেনে চলে তারা জীবনের ঝড়ে ভেঙে পড়ে না, বরং দাঁড়িয়ে থাকে নিজের আত্মবিশ্বাসে। টোটাল যে আলোচনাটা আজকে আমরা করলাম সেই আলোচনাটাকে যদি আমি জিস্ট করি তাহলে যেটা দাঁড়ায়, যেটা আপনার জন্য অনুপ্রেরণা, এই নিয়মগুলোকে আপনি আজ থেকেই শুরু করুন। হতে পারে আপনার আয় অল্প, কিন্তু অল্প আয় হলেও আপনি নিয়মিত সঞ্চয় করুন এবং পরিশেষে নিজেকে মূল্য দিন, নিজের ভবিষ্যতের নিরাপত্তাকে গড়ে তুলুন। যদি আজকের এই ভিডিও আপনাদেরকে কোনোভাবে স্পর্শ করে থাকে, যদি যোগ্য মনে করেন তাহলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে বিভিন্ন রকম বিষয় নিয়ে, ইনভেস্টমেন্টের বিভিন্ন রকম গাইডলাইন নিয়ে আপনাদের কাছে আসতেই থাকবো। ধন্যবাদ।